সকলকে স্বাগত। এই ভিডিও লেসনে আমি তোমাদের WBCHSEর ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে পোস্ট রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেটা নিয়ে আলোচনা করব। এবং এটা লিখেছেন RK নারায়ণ। তো RK নারায়ণের নিয়ে একটু আমরা জেনে নিই, তারপর আমরা অ্যাস্ট্রোলজার্স ডে নিয়ে কি ছোট গল্পটা কী নিয়ে রয়েছে সেটা নিয়ে একটু জানবো, তারপর আমরা শুরু করব। ঠিক আছে। অ্যাবাউট দ্য অথর RK নারায়ণ। RK নারায়ণ এর পুরো নাম হলো রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণের স্বামী। এনার জন্ম হয় 10 অক্টোবর 1906 সালে চেন্নাই, এবং তিনি ছিলেন একটা নোবেলিস্ট। নোবেলিস্ট কথার অর্থ হচ্ছে ঔপন্যাসিক। ঠিক আছে। এবং তিনি অ্যাওয়ার্ডস পান। কী অ্যাওয়ার্ডস পান? পদ্মভূষণ পান, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান ফর বেস্ট স্টোরির জন্য, পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পান, যেটা সর্বোচ্চ অ্যাওয়ার্ড পদ্মবিভূষণ। এবং তিনি এডুকেশন কোথা থেকে করেন না, মহারাজাস কলেজ থেকে পড়েন, তারপরে ইউনিভার্সিটি অফ মাইসোর থেকে পড়াশোনা করেন, এবং আরও রয়েছে। আর তার বিখ্যাত কিছু ওয়ার্কস রয়েছে, সেগুলো হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য গাইড এবং মালগুড়ি ডেজ। তো এই মালগুড়ি ডেজের এই প্রথম চ্যাপ্টার অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটাই আমাদেরকে পড়তে হবে আজকে। এবং তিনি অবশেষে মারা যান 13 মে 2001 সালে অ্যাট দ্য এজ অফ 94 ইয়ার্স, চেন্নাই। ঠিক আছে। আমরা RK নারায়ণ সম্পর্কে জানলাম। এবার আমরা একটু অ্যান অ্যাস্ট্রোলজার্স যে গল্পটা রয়েছে, ছোটো গল্পটা, সেটা নিয়ে একটু জেনে নিই, তারপর আমরা পড়াটা শুরু করব। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ এ স্টোরি অ্যাবাউট আ ম্যান হু রানস অ্যাওয়ে ফ্রম হিজ হোম অ্যান্ড প্রিটেন্ডস টু বি অ্যান অ্যাস্ট্রোলজার আফটার ইমেজিং দ্যাট হি হ্যাজ কমিটেড আ মার্ডার। এটা অর্থ যে অ্যাস্ট্রোলজার্স ডে বা একটা জ্যোতিষীর দিন, এই যে ছোটো গল্পটা রয়েছে, এটা একটা মানুষের নিয়ে যে কিনা তার গ্রাম থেকে বা তার ঘর থেকে পালিয়ে যায়, এটা ভেবে যে সে হয়তো কাউকে হত্যা করেছে, এবং সে একজন অ্যাস্ট্রোলজার হয়ে যায় একটা জায়গায়, যে সেখানে সে ব্যবসা চালায়। আর ইন স্ট্রেঞ্জ সিচুয়েশন, একটা অদ্ভুত ধরনের সিচুয়েশন আসে যে অ্যান আয়রনিক টুইস্ট অফ ফেট, ভাগ্যের পরিহাস এমনই হয় যে মানুষটাকে সে ভেবেছিল যে হত্যা করেছে, সেই মানুষটার সঙ্গে তার দেখা হয়। পুরো গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে একটা খুবই রহস্যময় এবং থ্রিলার গল্প, যেটা পড়লে তোমরা বুঝতে পারবে। এবং এটা প্রথম পাবলিশ করা হয় 1947 সালে বাই ইন্ডিয়ান থট পাবলিকেশন, যেটার অনার তিনি RK নারায়ণ সং, ইন্ডিয়ান থট পাবলিকেশনের ওনার। এবং সেখান থেকে এটা পাবলিশ করা হয় 1947 সালে। আর এটা হচ্ছে যে ইট ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস কালেকশন অফ স্টোরিজ মালগুড়ি ডেজ। এটা আমি আগেই বলেছি যে মালগুড়ি ডেজের যে স্টোরি কালেকশনটা রয়েছে, সেখানের প্রথম চ্যাপ্টার হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ডে। তো এই পুরো গল্পটাই একদম থ্রিলার এবং খুব ভালো গল্প। তো চলো স্টার্ট করা যাক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, written by RK Narayan. Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen quarry shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmer writings. পাংচুয়ালি কথার অর্থ কি না, পাংচুয়ালি কথার অর্থ হচ্ছে রীতিমতো বা সময় মতো। অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ, সে তার ব্যাগ খুলেছিল। এখানে সে বলতে অ্যাস্ট্রোলজারটার কথা বলা হয়েছে বা জ্যোতিষীর কথা বলা হয়েছে। দুপুরবেলায় সে তার ব্যাগটা খুলেছিল, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং সে ছড়িয়ে ফেলেছিল বা বার করেছিল তার প্রফেশনাল মানে পেশাগত ইকুইপমেন্ট মানে তার সরঞ্জামগুলি। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোয়ারি সেলস, যেটার মধ্যে ছিল 1 ডজন কড়ি। কোয়ারি সেলস কথা অর্থ হচ্ছে কড়ি। এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবসকিউর মাইস্টিক চার্টস অন ইট, এবং একটি বর্গাকার বিশিষ্ট একটা কাপড় ছিল, যেটার মধ্যে কী ছিল না, অবসকিউর মানে কি অস্পষ্ট, নট ক্লিয়ার, মিস্টিক চার্টস, মিস্টিক মানে রহস্যময় চার্ট। তার মানে কি ওই কাপড়টার উপর ছিল একটা অস্পষ্ট রহস্যময় চার্টস। এ নোটবুক, এবং ওখানে ছিল একটি কি, ওখানে ছিল একটা নোটবুক ছিল। অ্যান্ড এ বান্ডেল অফ পালমার রাইটিং, পালমার কথার অর্থ হচ্ছে হস্তরেখা সম্পর্কিত কিছু লেখা, সেটা এক বান্ডেল বা এক গুচ্ছ, সেখানে হস্তরেখা সম্পর্কিত কিছু লেখা সেখানে ছিল। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, তার ফোরহেড মানে কি কপালটি, ওয়াজ রেসপ্লেন্ডেড কথার অর্থ হচ্ছে ঝলমল করছিল কিসে না, ভার্মিলিয়ন মানে সিঁদুর, আর স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই বা ভস্ম, যেটা কপালে দেয়, সে দুটো নিয়ে তার পুরো কপালটা কী করছিল না, ঝলমলে করছিল বা ঝকঝকে করছিল বা ঝকঝক দেখাচ্ছিল। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখগুলি চকচক করছিল একটা অস্বাভাবিক দ্যুতিতে। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার,
যেটার ফলস্বরূপ কি না, যেটার ফলস্বরূপ যে অবিরাম তার কাছে কাস্টমার আসতো এই খোঁজে, তার খোঁজে। বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি আ প্রফিটিক লাইট অ্যান্ড ফেল কমফোর্টেড। এটার মানে কি না, তার যে সরল সহজ যে খদ্দের থাকতো, তারা এই যে তার যে জ্যোতিটা তার যে কপালের মধ্যে রয়েছে, সেটাকে তারা কী ভাবতো না, এই প্রফিটিক লাইট, তারা ভাবতো এটা মহাপুরুষের কোনো একটা জ্যোতি, এবং তারা কি করতো না, ফেল কমফোর্টেড, এবং তারা নিজেকে স্বস্তি বোধ করতো, বা তাদের খুবই একটা স্বস্তিকর বোধ হতো যে না, তারা যার কাছে এসেছে সে হয়তো একটা জেনুইন অ্যাস্ট্রোলজার। ওকে, দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়ার কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। এবং তার চোখের যে উজ্জ্বলতা বা চোখের যে তার যে পাওয়ার রয়েছে সেটা একটু স্বাভাবিকভাবেই বেড়েছিল। কিসের জন্য? কারণ তার যে অবস্থানটা, সেই অবস্থানের জন্য, মানে চোখের যে অবস্থানটা রয়েছে সেটার জন্য তার পাওয়ারটা চোখের মধ্যে সেটা একটু বেড়েছিল। কেন না, প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্টিম ডাউন হিজ চিক্স। যেহেতু এই চোখগুলি ছিল কার মাঝে না, পেন্টেড ফোরহেড, যে অঙ্কিত যে কপাল, সেই কপাল এবং তার কাছে যে একটা ডার্ক, একটা খুব কালো রঙের একটা হুইস্কার মানে কি জুলফি, যে জুলফিটা হুইচ স্টিম ডাউন হিজ চিক্স, যেটা তার গাল বরাবর নেমেছে, সেই যে জুলফি, সেই জুলফি এবং তার যে পেন্টেড ফোরহেড সেটার মাঝে ছিল বলে তার চোখগুলো উজ্জ্বলতা একটু বেড়েছিল। ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ এ সেটিং। তার যে এই যে সেটিংটা রয়েছে, এই যে গঠনটা রয়েছে, সেই গঠনটা যদি কেউ ইভেন আ হাফ উইটস আইজ, মানে হাফ উইটস কথা হচ্ছে যারা মূর্খ, তারাও যদি দেখে, তারাও কি না, তারা থমকে যেতে পারে। টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড। টু ক্রাউন কথার অর্থ হচ্ছে এটাকে বাড়ানোর জন্য দ্য এফেক্ট মানে এই যে এফেক্টটা রয়েছে, সেই এফেক্টটাকে বাড়ানোর জন্য হি উন্ড সে পরিধান করেছিল বা সে লাগিয়েছিল, কি লাগিয়েছিল, এ স্যাফরন কালার টার্বান কথার অর্থ হচ্ছে পাগড়ি। স্যাফরন মানে কি, অরেঞ্জ কালার, সে একটা অরেঞ্জ কালারের বা গেরুয়া রঙের একটা পাগড়ি সেটা পড়েছিল। অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারপাশে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই যে কালারের যে কম্বিনেশনটা রয়েছে, এই যে তার মাথায় পাগড়ি রয়েছে, তার যে চোখের মধ্যে একটা অদ্ভুত ধরনের দ্যুতি রয়েছে, তার কপালে ছায়াবস্ত্র রয়েছে এবং সিঁদুর লাগানো রয়েছে, সেই যে কালারের যে বিভিন্ন কালারের স্কিমটা রয়েছে সেটা কোনোদিনও ফেল হতো না বা সেটা কোনোদিনও ব্যর্থ হতো না। কাদের কাছে? কাস্টমারের কাছে। ওকে, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস ও ডালিয়া স্টকস। এটার মানে কি না, মানুষজন ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, তার কাছে আকর্ষিত হতো। কেমন আকর্ষিত হতো? অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস ও ডালিয়া স্টকস, যে কসমস ফুল রয়েছে এবং ডালিয়া যে শাখা রয়েছে, সেই ডালিয়া শাখা কসমসের ফুলের মধ্যে যেমন মৌমাছিগুলি অ্যাট্রাক্টেড বা আকর্ষিত হয়, সেরকম মানুষজন তার কাছে আসতো, ঠিক আছে, এবং আকর্ষিত হতো। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারেন্ট ট্রি হুইচ ফ্লাঙ্কড আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। হি স্যাট, সে বসে থাকতো, কোথায় বসতো না, আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারেন্ট ট্রি, মানে একটা ছড়ানো তেঁতুল গাছ রয়েছে, সেই তেঁতুল গাছের ডালপালাগুলো যেখানে ছড়িয়ে রয়েছে সেখানে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তার মধ্যে, যে রাস্তাটা সোজাসুজি চলে গেছে টাউন হল পার্কের মধ্য দিয়ে, সেইখানে সে ওই গাছটার নিচে সে বসতো। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা একটা ছিল রিমার্কেবল কথার অর্থ হচ্ছে উল্লেখযোগ্য, প্লেস মানে কি বা স্মরণীয়, রিমার্কেবল কথার অর্থ হচ্ছে স্মরণীয়, এবং প্লেস মানে কি জায়গা, সেটা একটা স্মরণীয় জায়গা ছিল। ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে। কী কী বিভিন্ন দিক রয়েছে দেখো। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। সার্জিং কথার অর্থ হচ্ছে উপচে পড়া, মানে হিউজ পরিমাণে মানুষের ভিড়ভাড়, ওয়াজ মানে ক্রাউড মানে কি মানুষের ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন মানে এখানে আসতো এবং যেত, আসা যাওয়া হতো, একটা উপচে পড়া মানুষের ভিড়, এখানে আসা যাওয়া হতো এই ন্যারো রোডটাতে। কতদিন পর্যন্ত না, মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত। A variety of trades and occupations was represented all along its way. এবং কি থাকতো না, এই ভ্যারাইটি অফ ট্রেডেস কথা অর্থ হচ্ছে ব্যবসা, এখানে বিভিন্ন ধরনের ব্যবসা এখানে থাকতো। অ্যান্ড অকুপেশন মানে কি পেশা, বা যে পেশাতে তারা জড়িত থাকে সেখানে বিভিন্ন ধরনের পেশা, বিভিন্ন ধরনের যে ব্যবসা ওখানে প্রতিনিধিত্ব করতো তারা সেই রাস্তাতে। কী কী থাকতো তার মধ্যে? যেমন থাকতো মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা থাকতো, সেলার্স অফ স্টলেন হার্ডওয়্যার,
স্টলে মানে চুরি করা, হার্ডওয়্যার মানে লোহা লোক করে জিনিসপত্র ওখানে থাকতো, সেখানে ওখানে বিক্রেতা থাকতো। অ্যান্ড জাঙ্ক, জাঙ্ক মানে যে সমস্ত লোহা জিনিসপত্রগুলি ফেলে দেওয়া হয়েছে এবং সেগুলোকে বিক্রি করে, সেগুলোই জাঙ্ক বলা হয়। সেই ধরনের জিনিসও ওখানে বিক্রি করতো, সে ধরনের বিক্রেতা ওখানে থাকতো। ম্যাজিশিয়ান থাকতো, জাদুকর থাকতো। অ্যান্ড অ্যাবাভ অল, এবং এগুলি সমস্ত মিলিয়ে, এগুলি ছাড়াও অ্যান অকশনার অফ চিপ ক্লোথ। অকশনের কথার অর্থ হচ্ছে নিলামকারী। অফ চিপ ক্লোথ মানে কম দামি যে জামা কাপড় নিলাম করে, সেরকম একটা কম দামি জামা কাপড় নিলামকারীও, যে কিনা হু ক্রিয়েটেড এনাফ ডিল অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যে কিনা সারাদিনে অনেক হট্টগোল করতো, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, পুরো শহরটাকে আকর্ষিত করার জন্য। ঠিক আছে, ডিন কথার অর্থ হচ্ছে হট্টগোল করা বা জোরে জোরে চিৎকার করা। নেক্সট টু হিম, তার পাশেই, নেক্সট টু মানে তার পাশেই, ইন vociferousness came a vendor of fried groundnuts who gave his ware a fancy name each day, calling it Bombay ice cream one day, and on the next Delhi almond, and on the third Raja's delicacy, and so on and so forth, and people flocked to him. অর্থাৎ তার পাশেই এই যে চিপ অকশনার ছিল বা নিলামকারী যে কাপড় বিক্রেতা ছিল, তার পাশেই একটা ভেসিফেরাসনেস, কথার অর্থ যে খুব জোরে চিৎকার করতো, এরকম একটা ভেন্ডর আসতো বা ফেরিওয়ালা আসতো, যিনি তার ভাজা বাদাম নিয়ে আসতো, যে তার নিজের জিনিসের দাম প্রত্যেক দিন নতুন নতুন নামে রাখতো। ফ্যান্সি কথার অভিনব বা নতুন, সে প্রত্যেক দিন তার যে ভাজা বাদাম সেটা নতুন নাম দিত। কলিং ইট বোম্বাই আইসক্রিম ওয়ান ডে, কোনো দিন সেটাকে বোম্বাই আইসক্রিম বলতো। অ্যান্ড অন দ্য নেক্সট ডে, এবং পরের দিনেই দিল্লি আলমন্ড, দিল্লির বাদাম বলতো। অ্যান্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিনে সে হয়তো কী বলতো এটাকে, রাজাস ডেলিকেসি, ডেলিকেসি মানে সুস্বাদু খাবার, রাজাদের সুস্বাদু খাবার বলে সে ডাকতো। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, মানে সো অন অ্যান্ড সো ফোর্থ মানে ইত্যাদি ইত্যাদি সে বলতো প্রত্যেক দিনই। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং মানুষজন সেখানে আসতো বা ভিড় জমাতো তার কাছে। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডেলিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু। তাহলে এই যে যেখানে যে বাদাম বিক্রেতা করতো, সেখানে যে মানুষজনের ভিড় লাগতো, সেখান থেকে কিছুটা, বেশ খানিকটা পোর্শন মানে অংশ, বেশ খানিকটা অংশ অফ দিস ক্রাউড, এই ভিড়ের বেশ খানিকটা অংশ, ডেলিট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অ্যাস্ট্রোলজারের কাছেও সময় কাটাতো। ডেলিট করার অর্থ হচ্ছে একঘেয়েমি করে সময় কাটানোটাকে বলাই ডেলিট। সে একঘেয়েমি সময় কাটাতো অ্যাস্ট্রোলজারের কাছেও, এই কিছুটা খানিকটা ওখানে যে ভিড় থাকতো সেই ভিড়টা তার কাছেও আসতো, অ্যাস্ট্রোলজারের কাছেও। দ্য অ্যাস্ট্রোলজার transacted his business by the light of a flare which crackled and smoked up the ground nut heap nearby. সেখানে যে গ্রাউন্ড নাট ছিল বা বাদামের যে স্তূপ ছিল কাছাকাছি, সেখানে যে একটা মশাল জ্বলতো বা ফ্লেয়ার, কথা অর্থ হচ্ছে আলোকশিখা, সেই আলোকশিখাটা যেটা, সেই আলোকশিখাটার উপরে যে একটা স্মোকড আপ মানে সেখানে যে ধোঁয়া বেরোতো, সেখান থেকে যে আলোটা আসতো, সেই আলোটার মাধ্যমেই অ্যাস্ট্রোলজারটা কী করতো না, ট্রানজাক্টেড হিজ বিজনেস, তার বিজনেস বা তার ব্যবসাটা চালাতো, মানে তার নিজস্ব কোনো আলো ছিল না। ওকে, half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. ওই জায়গাটার অর্ধেকটা আকর্ষণের কারণ এটা ছিল যে সেখানে কোনো মিউনিসিপ্যাল মানে কি পৌরসভা কর্তৃপক্ষ দ্বারা কোনো আলোর ব্যবস্থা সেখানে ছিল না বা সুবিধা ছিল না। বেনিফিট মানে সুবিধা। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, এই পুরো জায়গাটা ওয়াজ লিট আপ আলোকিত হতো বাই সফট লাইটস, দোকানের আলোগুলিতে। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, তাদের মধ্যে একজন কিংবা দুজনের কাছে হিসিস শব্দ করা গ্যাস লাইট ছিল। সাম হ্যাড নেকেড ফ্লায়ার্স স্টাক অন পোলস, তাদের মধ্যে কিছু লোকের কাছে ছিল খোলা মশাল যেটা আটকানো ছিল খুঁটির মধ্যে। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, আর কিছু তারা তাদের জ্বালাতো বা সেখানে জায়গাটা আলোকিত হতো কিসের দ্বারা, বাই ওল্ড সাইকেল ল্যাম্পস মানে পুরনো সাইকেলের যে বাতি সেই বাতির দ্বারা। অ্যান্ড ওয়ান অর টু, এবং তাদের মধ্যে এক দুজনের লাইক দ্য অ্যাস্ট্রোলজার্সের মতো বা জ্যোতিষের মতো ম্যানেজ উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের নিজস্ব কোনো লাইট ছিল না বা আলো ছিল না, যেমন অ্যাস্ট্রোলজারের কাছে ছিল না। ইট ওয়াজ দ্য বিল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোস, এটা ছিল তাদের কাছে আঁকিবুকি আলোকরশ্মি ও মুভিং শ্যাডোস মানে কি চলমান ছায়ার একটা বিভ্রান্তর খেলা। মানে কি এক জায়গায় কোনো জায়গায় যেখানে লাইট রয়েছে সেখানে আলো, এবং যেখানে লাইট নেই সেখানে কি রয়েছে, ছায়া রয়েছে, সেটাকে আঁকিবুকি মতন খেলার মতো লাগছিল, বিভ্রান্তকর দেখতে লাগছিল। ক্রিস ক্রস কথার অর্থ হচ্ছে জিগজ্যাগ, মানে এরকম ধরনের জিনিসটাকে জিগজ্যাগ বলা হয়। ঠিক আছে,
দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার্স ভেরি ওয়েল, এটা অ্যাস্ট্রোলজার পক্ষে খুবই উপযুক্ত ছিল। ফর দ্য সিম্পল রিজন, তার সহজ সরল কারণটা এটাই, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান লাইফ, যখন সে তার জীবন শুরু করেছিল তার অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ হওয়ার একটু ইচ্ছে ছিল না। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। সে জানতো না, হি নিউ নো মোর, সে জানতো না, কিছুই জানতো না, অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, অন্যদের জীবনে কি হতে চলেছে, দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, যে তার জীবনে কি রয়েছে বা তার জীবনে নেক্সট পর মুহূর্তে কি ঘটতে পারে সেটাও সে জানতো না। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, যেমন তার কাস্টমার আবার খদ্দেররা স্টার মানে কি নক্ষত্র সম্পর্কে কিছুই জানতো না, সেরকমও সে নক্ষত্র সম্পর্কে অজ্ঞাতক ছিল বা সেও কিছু জানতো না। Yet he said things which pleased and astonished everyone, যদিও সে বলতো জিনিসগুলো, কি জিনিসগুলো, which pleased and astonished everyone, যেটা সবাইকে কি করতো, প্লিজ আনন্দিত করতো বা খুশি দিত, এবং অ্যাস্টনিশ মানে অবাক করতো। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে অধিক পরিমাণে পড়াশোনা করা, প্র্যাকটিস মানে অনুশীলন করা, অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, এবং কুটিল যে অনুমান, সেই অনুমানের মাধ্যমে সে এগুলো বলতে পারত। অল দ্য সেম, সমস্ত রকমের মতোই, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, অন্য লোকের মতো এটা একটা ছিল সৎ মানুষের কর্মফল, অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং শেষে দিনের শেষে যে বেতনটা সে ঘরে নিয়ে যেত এবং সেটা সে সঠিক পাওনাদার ছিল, মানে যে যে সে লেবারটা পেত বা যে বেতনটা পেত সেটা একটা সঠিক সে পাওনাদার ছিল, অন্য আরও 5টি লোকের মতো নেই, ঠিক আছে, সৎ লোকের মতো নেই। He had left his village without any previous thoughts or plan. He had left his village, সে তার গ্রাম ছেড়ে চলে এসেছিল, উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো তার আগে কোনো পরিকল্পনা ছাড়াই বা কোনো ভাবনা চিন্তা না করেই সে তার বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে চলে এসেছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, যদি সে সেখানে তার জীবন চালাতো বা সেখানে যদি থাকতো সে, তাহলে হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, মানে তার পূর্বপুরুষদের কাজগুলোই তাকে করতে হতো। কী কী, নেমলি সেগুলির নাম হচ্ছে কী কী, টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা, লিভিং, ম্যারিং অ্যান্ড রিফাইনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, তার যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানে বসবাস করা, বিবাহ করা এবং ফসল ফলানো, ওকে। বাট কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলে। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে থামেনি, টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইল, যতক্ষণ না সে 100 মাইল সেটাকে ছেড়ে চলে এসেছিল, ততক্ষণ পর্যন্ত সে থামতে পারেনি। টু আ ভিলেজার, একটা গ্রামবাসীর জন্য, ইট ইজ আ গ্রেট ডিল, এটা একটা বড় ব্যাপার, অ্যাজ ইফ, যেমনটা অ্যান ওশান ফলোড বিটুইন, যেমন একটা মহাসাগর দুটির মধ্যে প্রবাহিত হয়, সেরকম একটা ব্যাপার, মানে এটা একটা বড় ব্যাপার। He had a working analysis of mankind's travel, marriage, money and the tangles of human ties. He had a working analysis of mankind's travel, মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যার কাজ চালানোর যে বিশ্লেষণী ধারণা তার একটা ছিল, যে মানুষের কী কী সমস্যা হতে পারে সেই বিষয়ে তার একটা ধারণা হয়ে গিয়েছিল মোটামুটি প্র্যাকটিসের পরে। যেমন কী কী, ম্যারেজ মানে বিবাহ সম্পর্কে, মানি মানে টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস মানে কি মানুষের যে টাইস মানে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মধ্যে কী কী সমস্যা আসতে পারে, জটিলতা আসতে পারে, তার নিয়ে মোটামুটি একটা বিশ্লেষণ ধারণা তার ছিল। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, দীর্ঘকাল প্র্যাকটিসের ফলে, প্র্যাকটিস মানে কি অভ্যাসের ফলে, হ্যাড শার্পেন্ড তীক্ষ্ণ করে তুলেছিল, হিজ পারসেপশন মানে কি তার ধারণাগুলিকে বা তার ধারণাটাকে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, সে বুঝতে পেরে যেত হোয়াট ওয়াজ রং, কী ভুল রয়েছে। কোনো একটা মানুষকে যদি সে দেখতো এবং তার সঙ্গে গল্প করতো, মোটামুটি 5 মিনিটের মধ্যে সে বুঝতে পেরে যেত যে তার কী সমস্যা হতে পারে। হি চার্জ 3 পাইস পার কোয়েশ্চন অ্যান্ড নেভার ওপেন হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। সে কী করতো, হি চার্জ, সে নিত 3 পাইস পার কোয়েশ্চন, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 পয়সা করে নিত, অ্যান্ড
নেভার ওপেন হিজ মাউথ, তার মুখটা কখনো খুলতো না, মানে সে কিছু ইনফরমেশন বলতো না কতক্ষণ পর্যন্ত, টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, যে অন্য ব্যক্তি যতক্ষণ না 10 মিনিট গল্প করে সে তার মুখ খুলতো না। এটার ফলস্বরূপ কী হতো না, হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইসেস, 1 ডজন উত্তর আর যে উপদেশ, সেই উপদেশের জন্য যতটুকু তার দরকার, সেই যতটুকু তার মাল মশলার দরকার অথবা ইনফরমেশনের দরকার, সেটা সে সেখান থেকে পেয়ে যেত। ওকে, হোয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম, এবং তখন সে তার আগের মানুষটা বসে থাকে তাকে বলতো, গেজিং অ্যাট হিজ পাম, পাম মানে হাতের তালু, গেজিং মানে একদিকে তাকানো, তার হাতের তালুটি একদিকে তাকিয়ে সে বলতো, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফার্টস, অনেক দিক থেকে ইউ আর নট গেটিং, তুমি পাচ্ছ না, দ্য ফুলেস্ট রেজাল্ট, পুরোপুরি যে ফল সেই ফলটা পাচ্ছ না, ফর ইউর এফার্টস, তোমার চেষ্টার বা প্রচেষ্টার। 9 out of 10 ওয়ার ডিসপোজড টু অ্যাগ্রি উইথ হিম। এবার দেখো এটা বলার জন্য কী হয়, এটা একটা সাধারণ প্রশ্ন, যেটা 10 জনের থেকে মানে 10 জনের মধ্যে 9 জনের এটাতে তারা রাজি হয়। 9 out of 10 ওয়ার ডিসপোজ টু অ্যাগ্রি উইথ হিম, এটা তার সঙ্গে 10 জনের থেকে 9 জন এই কথায় রাজি হয়ে যেত। আর হি কোয়েশ্চন, অথবা সে প্রশ্ন করতো, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, মে বি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, এবং তাকে এছাড়া অন্য প্রশ্ন করতো বিভিন্ন ধরনের। সে বলতো কি না, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, যে তোমাদের পরিবারে কোনো মহিলা রয়েছে কি, মে বি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হয়তো দূর সম্পর্কের কোনো মহিলা, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমার প্রতি খুব সদয় নয়। আর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা সে চরিত্রের বিশ্লেষণ করতো, মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, এবং সে বলতো যে তোমার মধ্যে যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি আর ডিউ টু ইউর নেচার, তোমার প্রকৃতির জন্য এই সমস্যাগুলি হচ্ছে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার ইজ, এবং সেটা কীভাবেই বা হবে যেখানে শনির প্রকোপ রয়েছে। ইউ হ্যাভ অ্যান ইম্পেটিভাস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়র, এবং তোমার রয়েছে কি না, ইউ হ্যাভ অ্যান ইম্পেটিভাস নেচার মানে কি তোমার রয়েছে কোমল আবেগপ্রবণ প্রকৃতি, এবং রাফ এক্সটেরিয়র মানে কি এবং তোমার বাইরেটা রয়েছে কঠোর ধরনের। এগুলি সে বলতো, তার যে খদ্দার ছিল তাকে বলতো। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এগুলি বলার সঙ্গে সঙ্গে কী করতো, দিস এন্ডিয়ার্ড এটা প্রিয় করে তুলতো, হিম মানে তাকে, টু দেয়ার হার্টস তাদের হৃদয়ে, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, মানে তাদের এটা শুনতে ভালো লাগতো এবং এটা প্রায় মানুষের সঙ্গে ঘটতো, তাই তারা তাকে প্রিয় করে তুলতো। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়র, কারণ আমাদের মধ্যে যতগুলি আমরা মানুষ রয়েছি কোমল হৃদয়ের, তারা কী ভাবতো, লাভস টু থিঙ্ক, তারা ভাবতে ভালোবাসতো, দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়র, যে তাদের একটা কঠোর তাদের যে বাইরেটা সেই বাইরেটা কঠোর ধরনের রয়েছে।